আচ্ছা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে জেনারেল সায়েন্স ক্লাস, ঠিক আছে। প্রথম প্রশ্ন আজকে লক্ষ্য করো, যেখানে বলা হয়েছে 268 দাগের একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে তার নাম কি? হুম? টেরোপাস? টেরোপাস হবে না। একিডনা, একিডনা। একিডনা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, যে প্রাণীগুলো কি করে, ডিম পাড়ে। আচ্ছা দেখো, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কিন্তু প্লাটিপাসও হবে, ঠিক আছে। এখানে অপশানে কিন্তু প্লাটিপাস দেয়া নেই। যদি প্লাটিপাস দেয়া থাকতো, প্লাটিপাসও কিন্তু হতো, প্লাটিপাস, ঠিক আছে। এটা মাথায় রাখ। প্লাটিপাসও কিন্তু অপশানে যদি থাকতো, এই প্রাণীটাও কি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ডিম পাড়ে, ঠিক আছে। আচ্ছা, আওয়াজ কি শোনা যাচ্ছে? তাহলে প্লাটিপাসও হবে, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, আমি কয়েকটা বলছি। বেজি প্লাটিপাস, যেটা হচ্ছে হংসচংচু যাকে বলা হয়, প্লাটিপাস। প্লাটিপাস বা হংসচংচু, ঠিক আছে। হংসচংচু, প্লাটিপাস। এবং তিমি আর মোল কোনটা হবে? প্লাটিপাস না দেওয়া থাকলে হংসচংচু, এটা মাথায় রাখবে। দেখো, বংশধরদের জন্ম নেওয়ার পদ্ধতি ভিত্তিতে প্রাণীদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অন্ডজ, আরেকটা হচ্ছে জরায়ুজ, ঠিক আছে। একটা হচ্ছে অন্ডজ, আরেকটা হচ্ছে জরায়ুজ, ঠিক আছে। অন্ডজটা কি না, যে সমস্ত প্রাণীরা নিষিক্ত বা একটি অনিষিক্ত ডিম পাড়ে তাদেরকে আমরা অন্ডজ বলবো। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, নিষেক পদ্ধতি অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে, ভেতরের আর বাইরের, ঠিক আছে, নিষেক পদ্ধতিটি। যেমন ধরো পোকামাকড়, মুরগি, মাছ, উভয়চর প্রাণী, এগুলো সব কিন্তু অন্ডজের মধ্যে পড়ছে। তারপরে চলে যাও জরায়ুজ, ঠিক আছে। অন্ডজ হয়েছে জরায়ুজ, যে যে প্রাণীরা শিশু প্রসব করে তাদের জরায়ুজ বলা হয়। এক্ষেত্রে আমরা এক্ষেত্রে নিষেক শুধুমাত্র অভ্যন্তরীণ হয়, অভ্যন্তরীণ, ঠিক আছে, বাহ্যিক নয়, অভ্যন্তরীণ হয়। আমরা অন্ডজের ক্ষেত্রে কি দেখেছি, নিষেক পদ্ধতি অভ্যন্তরীণ হচ্ছে আর বাহ্যিকও হচ্ছে। কিন্তু জরায়ুজর ক্ষেত্রে আমরা দেখছি নিষেক পদ্ধতিটা হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ পদ্ধতি। যেমন ধরো মানুষ, কুকুর, বিড়াল, ঘোড়া, এগুলো হচ্ছে সব জরায়ুজ পদ্ধতির মধ্যে পড়তেছে। আচ্ছা, জরায়ুজতা এটা কি? এটা হচ্ছে মনোট্রিম, যেটা মনোট্রিম গোষ্ঠী ব্যতীত স্তন্যপায়ী প্রাণীদের একটা বৈশিষ্ট্য, যার মধ্যে কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে ডাক বিলট প্লাটিপাস রয়েছে, যেটাকে বলা হয় হংসচংচু, ঠিক আছে। হংসচংচু যাকে বলা হয়, ঠিক আছে। এবং আর এগুলি হচ্ছে ডিম পাড়ে, স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, হংসচংচু ডিম পাড়ে, এখানে একিডনা ডিম পাড়ে, ঠিক আছে। এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এরা হচ্ছে ডিম পাড়ে, এরা হচ্ছে জরাজুজতার মধ্যে, যেটা হচ্ছে মনোট্রিম গোষ্ঠীর মধ্যে পড়ে, ঠিক আছে।
বেজিমোল, ঠিক আছে, বেজিমোল এবং তিমি, এই তিনটি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যাদের মধ্যে জরাজুজতা দেখা যায়। জরায়ু আলাদা আর জরাজুজতা আলাদা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। জরাজুজতা এটা আলাদা, আর এখানে যেটা বলেছি জরায়ু যেটা আলাদা, ঠিক আছে। জরায়ুজ যেটা হচ্ছে মানুষ, কুকুর, ঠিক আছে, মানুষ, কুকুর, বিড়াল, ঘোড়া এগুলো পড়তিছে জরায়ুজের মধ্যে। আর জরাজুজতা এটার মধ্যে পড়তিছে তিমি, বেজি, মোল, ঠিক আছে, এগুলো। যদি প্রশ্ন করা হয় নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, যেমন ইউপিপিএসসি এক্সামে এসেছিল, স্টেট এক্সামে, হেজহগ, লরিস, ইচিডনা না ক্যাঙ্গারু, কোনটা হবে সঠিক অ্যান্সার? হেজহগ, লরিস না ইচিডনা না ক্যাঙ্গারু? ইচিডনা, ইচিডনা। ঠিক আছে, ইচিডনা। ইচিডনার সজারুদের মতো কাটা থাকে ইচিডনার, পাখির মতো চঞ্চু, ক্যাঙ্গারুর মতো থলি, এবং এই প্রাণী সরীসৃপের মতো ডিম পাড়ে। ইচিডনা হচ্ছে স্পাইনি, ইচিডনা স্পাইনি, যেটা অ্যান্টিটার নামেও পরিচিত, ঠিক আছে। ইচিডনা হচ্ছে কি নামে পরিচিত? স্পাইনি অ্যান্টিটার নামে পরিচিত, ঠিক আছে, যা হচ্ছে ট্যাকিগ্লোসিডি পরিবারের অন্তর্গত একটা কুইল আচ্ছাদিত মনোট্রেম, যেটা হচ্ছে ডিম পাড়া স্তন্যপায়ী যাকে বলা হয় ইচিডনা। এরা কোথায় কোথায় থাকে? অস্ট্রেলিয়ায় থাকে, তাসমানিয়ায় আর নিউ গিনি, ঠিক আছে। এগুলো সাধারণত 12 থেকে 17 ইঞ্চি লম্বা হয়, এদের ওজন 4 থেকে 10 পাউন্ডের মতো হয়। এরা হচ্ছে মিলনের পর একটা স্ত্রী ইচিডনা, তার থলিতে একটা ডাইম আকারের একক থাকে, যেটা হচ্ছে নরম খোসাযুক্ত চামড়ার ডিম পাড়ে এরা, ঠিক আছে, নরম খোসাযুক্ত চামড়ার এরা ডিম পাড়ে। 10 দিন পরে কি হয়? বাচ্চা ইচিডনা, যাকে পিগল বলা হয়, তাহলে বাচ্চা ইচিডনাদের কি বলা হয়? পিগল বলা হয়। এবং জেলি বিনের চেয়ে ছোট ডিম ফুটে বের হয়ে যায় এরা, ঠিক আছে। পৃথিবীর সব থেকে ছোট ব্যাকটেরিয়ার নাম কি? জানা আছে এই প্রশ্নের উত্তর? পৃথিবীর সব থেকে ছোট ব্যাকটেরিয়ার নাম? কি বলছো? এক একটা, এক একটা। না, এখানে এক একটা হবে না। পৃথিবীর সব থেকে ছোট ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডায়ালিস্টার নিউমোসিনোনিস, ঠিক আছে। ডায়ালিস্টার মোসিনটিস, অপশন ডি হবে। বুঝতে পেরেছো?
আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে যদি অপশানে থাকে ওটা দিয়ে দেবে যে পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম। যদি অপশানে মাইকোপ্লাজমা জেনিটালিয়াম থাকে না, ওটা দিয়ে দেবে। ঠিক আছে, অপশানে যদি মাইকোপ্লাজমা জেনিটালিয়াম থাকে। আর সবচেয়ে বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কি? জানা আছে সবচেয়ে বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম? এপিলোসিয়াম ফিসেলসোনি। ঠিক আছে, এপিলোসিয়াম ফিসেলসোনি, নোট করে নেবে। এপি এপিলোপিসিয়াম, এপিলোপিসিয়াম যেভাবে বানানো হয় সেভাবে থাকবে। ফিসেলসোনি, ফিসেলসোনি, ফয়াসই তালবেসয়কার, নোট করে নাও। ল দন্তস্ব দন্ত নয়, ফিসেলসোনি। ঠিক আছে। কবজিতে নিচের কোন হাড়টি দেখা যায়? ইনকাস। জানা নেই? সঠিক অ্যান্সার অপশন এ, কার্পালস। কার্পালস হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, কানের হাড়ের নাম কি? কানের যে হাড়, আমাদের কানের যে হাড় আছে না, সেই হাড়ের নাম কি? এখানে দেওয়া আছে, দেখো অপশন ডি এরটা। এটা হচ্ছে ইনকাস, মেলিয়াস আর স্টেপিস যার নাম। ঠিক আছে, ইনকাস মেলিয়াসও হবে আর স্টেপিসও হবে কানের হাড়ের নাম। ঠিক আছে, এটা হচ্ছে কান। হিউমেরাস, এই হিউমেরাস কোথাকার হাড়? ঊর্ধ্ব বাহুতে থাকে এটা, হিউমেরাস ঊর্ধ্ব বাহু। আর দেখ, মেটাট্রাসাল এটা হচ্ছে কোথায় থাকে? মেটাট্রাসাল পায়ের পাতায় থাকে, বুঝতে পেরেছো? পায়ের পাতায় মেটাট্রাসাল থাকে, বুঝতে পেরেছো? সবগুলো নোট করে নাও। মানবদের সবচেয়ে শক্ত, লম্বা, ভারী হাড়ের নাম কি? জানা আছে কারোর? মানবদের সবচেয়ে শক্ত, লম্বা, ভারী হাড়ের নাম? ফিমার ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, অ্যাকোনাইট ঔষধটি কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কোনটা সঠিক অ্যান্সার? অ্যাকোনাইট ঔষধটি
271 অপশন ডি সঠিক অ্যান্সার। মস্ক মস্কস হুডস, ঠিক আছে, অপশন ডি সঠিক অ্যান্সার, অ্যাকোনাইড ওষুধ। আর্থারাইটিস আর্থারাইটিস যে রোগ হয় না, ওই রোগ সারাতে এটি ব্যবহার করা হয়ে থাকে, আর্থারাইটিস রোগ। অ্যাকোনাইট ওষুধটি মস্ক হুড উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর এটি হচ্ছে আর্থারাইটিস রোগ সারাতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মেনিনজাইটিস, ক্রুপ, হাঁপানির সাথে যুক্ত জ্বর কমাতে এই অ্যাকোন্ডিয়াম প্রজাতির নির্যাসগুলি, ঠিক আছে, ব্যবহার করা হয়ে থাকে। গমের মরিচার জন্য দায়ী ছত্রাকের নাম? কোনটা সঠিক অ্যান্সার? অপশন বি সঠিক অ্যান্সার, পাক্সিনিয়া ট্রাইফর্মিস। 272। দেখো, প্যাথোজেন হচ্ছে কি, প্যাথোজেন একটি পুকুনিয়া মরিচা ছত্রাক। পুকুনিয়া, এটি সব গমের মরিচা রোগের মধ্যে সর্বাধিক প্রচলিত, বেশিরভাগ গম উৎপাদিত অঞ্চলে এটি দেখা যায়, ঠিক আছে। তবে এখানে গমের মরিচার জন্য দায়ী ছত্রাকের নাম এখানে দেওয়া আছে প্যাক্সিনিয়া, যেটাকে বলা হয় টাইফর্মিস, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, যেমন ধরো এমপি ফরেস্ট গার্ড এক্সামে এসেছিল যে গমের কালো মরিচা কিসের কারণে হয়? উস্টিলাগো, রাইজোপাস, পুকুনিয়া নাকি পেনিসিলিয়াম? গমের কালো মরিচা কিসের কারণে হয়? উস্টিলাগো, রাইজোপাস না পুকুনিয়া না পেনিসিলিয়াম? একটু আগেই বলেছি পুকুনিয়া, ঠিক আছে, পুকুনিয়া। পুকুনিয়া হচ্ছে, এটি হচ্ছে পুকুনিয়া হচ্ছে ট্রিটিসিনা দ্বারা সৃষ্ট পাতার মরিচা, যেটা হচ্ছে গমের সবচেয়ে সাধারণ মরিচা রোগ, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সংক্রামিত পাতার কলা জীবিত থাকে, ছত্রাক একটি বাধা পরিজীবী হয়ে থাকে, ঠিক আছে, যতক্ষণ জীবিত থাকে। সালোক সংশ্লেষণকারী প্রাণীর নাম? ইউগ্লিনা সঠিক অ্যান্সার, সালোক সংশ্লেষকারী প্রাণী। ইউগ্লিনা হতে পারে, আর এটা না যদি থাকে অপশানে, যদি দেয়া থাকে যে ক্রাইসেমিবা, এটাও হবে ক্রাইসেমিবা, ঠিক আছে। ক্রাইসেমিবা যদি থাকে সেটাও হবে। এরা সাধারণত কি করে? এরা সাধারণত এককোষী প্রাণী হয়ে থাকে এরা, ঠিক আছে, এককোষী প্রাণী। আচ্ছা, সালোক সংশ্লেষ থেকে কিছু প্রশ্ন আলোচনা করে দিই। সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করছি, একটু নোট করে নাও।
ড্যাশ পুষ্টিকে সরল অজৈব পদার্থ গ্রহণ করে জৈব অণুর সংশ্লেষ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে স্বয়ংক্রিয়, ঠিক আছে, স্বয়ংক্রিয় পুষ্টিকে। পরবর্তী, গাছপালা পাতার আকার একটি ফাংশন। গাছপালা পাতার আকার একটি ফাংশন। তাপমাত্রা, আর্দ্রতা, প্রাপ্যতা না উচ্চতা, নাকি তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়? দেখো, গাছপালা পাতার আকার একটি ফাংশন, এটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয় সঠিক অ্যান্সার হবে। একটি গাছের পাতার আকার একটি এলোমেলো ঘটনা নয়। একটি গাছের যে পাতার আকার না, সেটা একটা এলোমেলো ঘটনা নয়, বরং এর পরিবেশের সাথে একটা চতুর অভিযোজন যাকে বলা হয়। পাতার আকারকে প্রভাবিত করার মূল কারণগুলি কি কি? পাতার আকারকে প্রভাবিত করার মূল কারণ হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতার প্রাপ্যতা। উষ্ণ পরিবেশে গাছপালা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জল হ্রাসের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে, যেখানে পাতা থেকে জল বাষ্পীভূত হয়ে যায়। এই ক্ষতি কমাতে গাছপালা ছোট পাতা আছে, এবং ছোট পাতাগুলি একটি নিম্ন পৃষ্ঠের ক্ষেত্রে রয়েছে, যার অর্থ কম জল বাতাসে প্রবেশ করে। আর বিপরীতভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে পর্যাপ্ত জল সহ আর্দ্র পরিবেশে গাছপালা বড় পাতা থাকতে পারে। ঠিক আছে, এই বৃহত্তর পৃষ্ঠগুলি থেকে আমরা জানতে পারি যে সালোক সংশ্লেষের জন্য আরও বেশি সূর্যালোক এবং ক্যাপচার করতে হবে, সূর্যালোকের ক্যাপচার দরকার, যার যে প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য তৈরি করতে পারবে। ঠিক আছে, আর আর্দ্রতা প্রাপ্যতা যেটা বললাম, আর্দ্রতা প্রাপ্যতা একটা অনুরূপ ভূমিকা পালন করে সবসময় গাছের পাতার জন্য। শুষ্ক পরিবেশে যেখানে জলের অভাব হয়, গাছপালা আবার জল সংরক্ষণের জন্য ছোট পাতা থেকে উপকৃত হয়। যাই হোক, আমরা যদি একটি উদ্ভিদ নিজেকে একটি শীতল এবং ভেজা পরিবেশে খুঁজে পায়, তবে একটি বড় পাতাগুলি বৃদ্ধি করে তার সালোক সংশ্লেষণের সম্ভাবনাকে সর্বাধিক করতে পারে। ঠিক আছে, বড় পাতাগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। পরবর্তী প্রশ্ন, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, সেটা কোন প্রক্রিয়া? সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন, না উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, নাকি উদ্ভিদের বাষ্পীভবন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষের ক্ষেত্রে সৌরশক্তি রাসায়নিক শক্তিকে রূপান্তরিত হয়। সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে সালোক সংশ্লেষের ক্ষেত্রে ঘটে। কোষীয় শ্বসন, উদ্ভিদ মৌলিক জীবনে, ঠিক আছে, এই জীবন প্রক্রিয়া সালোক সংশ্লেষের সময় সঞ্চিত রাসায়নিক শক্তি ব্যবহার করে সবসময়। সালোক সংশ্লেষ কি না, সালোক সংশ্লেষ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তর করে ফেলে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষে হওয়ার সময় কি করে, আলোক শক্তি শোষণ করে এবং জল, কার্বন ডাইঅক্সাইড এবং খনিজগুলিকে অক্সিজেন এবং শক্তিকে রূপান্তর করতে ব্যবহৃত করা হয়। উদ্ভিদ শর্করার আকারে অক্সিজেন এবং শক্তি উৎপন্ন করতে সূর্যালোক ও জল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তারপরে উদ্ভিদটি অক্সিজেনকে পুনরায় বাতাসে নির্গত করে দেয় এবং গ্লুকোজ অণুর মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ উদ্ভিদে সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ? স্টোমাটা, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। সালোক সংশ্লেষণ হলো যখন একটা উদ্ভিদ দিনের বেলায় তার কাঁচামাল হিসাবে সূর্যালোক, কাঁচামাল হিসাবে কি, সূর্যালোকের আলো, জল এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। প্রতিটি জিনিসের একটা কাঁচামাল দরকার, একটা বাড়ি তৈরি করতে গেলে তোমাকে কাঁচামাল দরকার, ইট, বালি, সিমেন্ট, জল সব কিছু মিশে। ঠিক গাছ যখন খাদ্য তৈরি করবে তার জন্য কিন্তু কি কাঁচামাল কিন্তু দরকার হয়। সেই কাঁচামালটা সে কোথা থেকে সংগ্রহ করছে? সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যম দিয়ে সে দিনের বেলা সূর্যের আলো থেকে এবং আর কি কি কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, এভাবে তারা খাদ্য তৈরি করে ফেলছে। এটি হচ্ছে পিএআর, এটি হচ্ছে কি, এটি হচ্ছে পিএআর, যেটা হচ্ছে ফটোসিনথেটিক ভাবে অ্যাক্টিভ রেঞ্জ যাকে বলা হয়। ফটোসিনথেটিক ভাবে অ্যাক্টিভ রেঞ্জ যাকে বলা হয়। ঠিক আছে, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেঞ্জ, এটা হচ্ছে উদ্ভিদে ঘটে। ঠিক আছে, যখন সে খাদ্য তৈরি করে। উদ্ভিদে 680 ন্যানোমিটার, উদ্ভিদের ক্ষেত্রে 680 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে। ঠিক আছে, উদ্ভিদ সবসময় কি করে, 680 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে। এবং যেটা বললাম ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ সবসময় কিন্তু ঘটে। এতে ক্লোরোফিল রঞ্জক রয়েছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে কি রয়েছে, ক্লোরোফিল রঞ্জক রয়েছে। আচ্ছা, এই ক্লোরোফিল যেটা হচ্ছে এ, বি আর সি এবং ডি, ঠিক আছে, এবং কিছু অনুষঙ্গিক রঞ্জক রয়েছে যেটা হচ্ছে জ্যান্থোফিল এবং ক্যারোটিনয়েড আলো শোষণ করে এরা সবসময়। আর ক্লোরোপ্লাস্টে আলো এবং অন্ধকার বিক্রিয়াই ঘটে। ক্লোরোপ্লাস্ট আলো এবং অন্ধকার বিক্রিয়া ঘটে এবং এইভাবে সুক্রোজ তৈরি করে ফেলে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কি করে, সুক্রোজ তৈরি করে ফেলে। পরবর্তী প্রশ্ন,
স্থলজ সবুজ উদ্ভিদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কত শতাংশ খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়? স্থলজ সবুজ উদ্ভিদ স্থলজ সবুজ উদ্ভিদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কত শতাংশ খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়? 45, 10, 45, 10, 1 না 99%? 1%। সবুজ উদ্ভিদের পাতা দ্বারা খাদ্য শক্তিতে রূপান্তরিত সূর্যালোকের পরিমাণ প্রাপ্ত সৌরশক্তির প্রায় 1%। 1%। পরবর্তী, রাঙা আলু রাঙা আলু রাঙা আলু হলো একটা ভূগর্ভস্থ কাঠামো যা খাদ্য সঞ্চয় করে এবং এই উদ্ভিদে কোথায় খাদ্য প্রস্তুত করা হয়? প্রশ্ন এটাই, এই উদ্ভিদে কোথায় খাদ্য প্রস্তুত করা হয়? রাঙা আলু হলো একটা ভূগর্ভস্থ কাঠামো যা খাদ্য সঞ্চয় করে। এই উদ্ভিদে কোথায় খাদ্য প্রস্তুত করা হয়? পাতা, ফল, কাণ্ড, শিকড়? নো, পাতা। উদ্ভিদে পাতা হলো খাদ্য তৈরির কারখানা। অতএব সমস্ত কাঁচামাল যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে, তথাপি যদি আমরা সমস্ত কাঁচামাল যেমন ধরো জল এবং খনিজ এবং কার্বন ডাই অক্সাইড সব পাতায় পৌঁছায়। এই কাঁচামালগুলো কোথায় পৌঁছায়? পাতায় পৌঁছায়। ক্লোরোফিল আগেই বলেছি, যেটা হচ্ছে সবুজ রঙ্গক যা পাতায় উপস্থিত থাকে, যা কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে সূর্যালোকের শক্তিকে গ্রহণ করে খাদ্য সংশ্লেষ প্রস্তুত করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটিকে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি, কারণ এই কারণে কি হয় না, সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষণ ঘটে, তাই আমরা একে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলি। রাঙা আলু তাদের শিকড়ের মধ্যে খাবার সংরক্ষণ রাখে। কোথায় খাবার সংরক্ষণ রাখে? রাঙা আলু তাদের শিকড়ে খাবার সংরক্ষণ রাখে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এই উদ্ভিদে কোথায় খাদ্য প্রস্তুত করে? প্রস্তুত করে হচ্ছে পাতায়, আর সঞ্চয় করে রাখে কিন্তু শিকড়ে। আমরা গাছের কিছু শিকড় খেতে পারি, যেমন কোনগুলো? নাম বলো তো। গাছের কিছু শিকড় খেতে পারি, কোন কোন গাছের শিকড় আমরা খেয়ে ফেলতে পারি? জানা জানা আছে? রাঙা আলু তো হবে, 1 নম্বর বলেছি। কচু? উম, কচু হবে না। দেখো এখানে আমরা যদি দেখি, গাজরে কিন্তু আমরা শিকড় খাই, গাজর, মূলো, ঠিক আছে, মূলো, বিটরুট আর শালগম, এরা কিন্তু সবাই কিন্তু পাতায় খাবার তৈরি করে। সবাই, আমি যতগুলো নাম বললাম সবাই কিন্তু কি করে, এই গাছ তাদের পাতায় খাবার সঞ্চয় করে, তৈরি করে পাতায়, এবং এরা শিকড়ের মধ্যে কিন্তু খাবার সংরক্ষণ করে রাখে, আর সেই সংরক্ষিত খাবার কিন্তু আমরা খেয়ে নিই। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ড্যাশ শ্বসনতন্ত্র ব্যবহার করে উদ্ভিদ কোষে শক্তি উৎপন্ন করে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম না ক্লোরোপ্লাস্ট? না, শ্বসনতন্ত্র ব্যবহার করে উদ্ভিদের কোষ শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটা দ্বৈত মেমব্রেন অঙ্গাণু যাকে বলা হয়, কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে, এটি একটা একক ঝিল্লি গঠন, এটি বড় এবং ছোট সাব ইউনিট নিয়ে গঠিত। এটি প্রোটিন সংশ্লেষণের স্থান। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের স্থান। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বলতো? উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, রাসায়নিক প্রক্রিয়া, রাইট অ্যান্সার, রাসায়নিক প্রকৃতি। আচ্ছা, আমি প্রশ্ন বলে যাচ্ছি, স্যার তাড়াতাড়ি উত্তর দাও। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ যে গ্যাস গ্রহণ করে তার নাম কি? সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ যে গ্যাস ত্যাগ করে তার নাম কি? সালোক সংশ্লেষের হার সর্বাধিক কোন আলোতে? লাল আলোতে। লাল আলো। আর সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন কোন আলোতে? সবুজ আলোতে। ক্লোরোপ্লাস্টের রঞ্জক যা উদ্ভিদকে সবুজ বর্ণ দেয়, কি নাম কি?
হ্যাঁ, ক্লোরোফিলের মধ্যে উপস্থিত একমাত্র ধাতুর নাম কি? ম্যাগনেসিয়াম। রঞ্জক বা গাছের ফুলকে বেগুনি এবং নীল রং দেয় কে? অ্যান্থোসায়ানিন। রঞ্জক রঞ্জক যা পাতা, ফল এবং ফুলগুলিতে হলুদ রং দেয় তার নাম কি? জ্যান্থোফিল, জ্যান্থোফিল। চলো পরবর্তী প্রশ্ন। সালোক সংশ্লেষের চূড়ান্ত উৎপাদন কি? সালোক সংশ্লেষের চূড়ান্ত উৎপাদন সেটা কি? হাইড্রোকার্বন, না কার্বন ডাইঅক্সাইড, না অক্সিজেন, না জল? অক্সিজেন সঠিক অ্যান্সার, অক্সিজেন সঠিক অ্যান্সার। দেখো, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কোষে নিম্নলিখিত কয়টা ঘটনা ঘটে যায়? সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আলোক শক্তি শোষণ, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, শর্করাতে রাসায়নিক শক্তির সঞ্চয়, এগুলো। হ্যাঁ। পরবর্তী, নিম্নলিখিত কোন প্রক্রিয়াতে বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয়? বায়ুর মধ্যে অক্সিজেন নির্গত হয় নিম্নলিখিত কোন প্রক্রিয়াতে? সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন, রেচন? না, সালোক সংশ্লেষণ। দেখো, বাষ্পমোচন হচ্ছে পাতার যে পত্ররন্ধ্র থাকে না, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে জলের বাষ্পীভবন পদ্ধতি হচ্ছে বাষ্পমোচন। পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে জলের বাষ্পীভবন প্রক্রিয়ার পদ্ধতির নাম হচ্ছে, এটাই হচ্ছে বাষ্পমোচন। আর শ্বসনটা হচ্ছে বায়ু, বায়ু গ্রহণ করে, বায়ু গ্রহণ করার পদ্ধতি হচ্ছে শ্বসন। আর জীবদেহ থেকে বর্জ্য পদার্থের অপসারণ প্রক্রিয়াকে আমরা রেচন বলি। পরবর্তী, উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? মূলরম, পত্ররন্ধ্র, পত্রশিরা, দল? মূলরম, পত্ররন্ধ্র, না পত্রশিরা, না দল, কোনটা? পত্র রন্ধ্র, পত্ররন্ধ্র। এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, সবুজ উদ্ভিদ এবং কিছু অন্যান্য জীব কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে পুষ্টি সংশ্লেষণ করতে সূর্যালোক ব্যবহার করে। ঠিক আছে। পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হচ্ছে পাতার এপিডার্মিস বা বহির্ত্বকে থাকা ছোট ছোট একটা ছিদ্র, যাকে বলা হয় পত্ররন্ধ্র। এটি হচ্ছে উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের গ্যাস গ্রহণের জন্য দায়ী সবসময়। ঠিক আছে। প্রতিটি পত্ররন্ধ্র দুটি বৃক্ক বা সিমের আকারের এপিডার্মাল কোষ বা পহরি কোষ দ্বারা বেষ্টিত থাকে। পত্ররন্ধ্র হচ্ছে উদ্ভিদের মূল ব্যতীত যে কোনো অংশে থাকতে পারে। উদ্ভিদের মূলে ছাড়া সমস্ত অংশে কিন্তু আমরা পত্ররন্ধ্র দেখতে পাবো। ঠিক আছে। মূলরমটা কি? মূলরম হচ্ছে মূলের এপিডার্মাল কোষ থেকে দীর্ঘ নলাকার বহির্বৃদ্ধিকে মূলরম বলে। ঠিক আছে। এটি হচ্ছে পুষ্টি গ্রহণ এবং জীবাণুর সঙ্গে সংযোগ রক্ষার জন্য দায়ী থাকে। আর পত্রশিরা হচ্ছে কি? পত্রশিরা হচ্ছে এটি পাতার জল, খনিজ এবং শর্করা পরিবহনের জন্য ব্যবহার করা হয়। আর দল হচ্ছে কি? দল হচ্ছে উদ্ভিদের প্রতি মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গে যে আকর্ষণ করতে ব্যবহার করা উদ্ভিদের যে ফুলের প্রজননকারী অংশ, সেটাকে আমরা দল বলি। পরবর্তী, সালোক সংশ্লেষের সময় কি কি উৎপাদিত হয়? কি কি উৎপাদিত হয় সালোক সংশ্লেষের সময়? জল, অক্সিজেন, গ্লুকোজ। সালোক সংশ্লেষের সময় গ্লুকোজের অক্সিজেন কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইড। সালোক সংশ্লেষকে কেবল 4টি প্রধান প্রক্রিয়ায় ভাগ করে যায়, তাই তো? ক্লোরোফিল রঞ্জক দ্বারা আলোক শক্তির শোষণ করে সবসময়, আর আলোক শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর হয়, এটা এই 4টা। আরেকটা আছে ফটোফসফোরাইলেশন, যাকে বলা হয়। এই ফটোফসফোরাইলেশন বা আলোক ফসফোরেসি ভবনের সময় জল বিভাজন বা ফটোলাইসিস ঘটে। ঠিক আছে। আর অন্ধকার দশায় বিক্রিয়া চলাকালীন CO2, অন্ধকার দশায় বিক্রিয়া চলাকালীন CO2 বিজারিত হয়ে শর্করায় গ্লুকোজ পরিণত করে, এই 4টা। ঠিক আছে। চলো পরবর্তী, নিচের কোনটি ক্লোরোফিলের মধ্যে থাকে না? ক্লোরোফিলের মধ্যে থাকে না। আচ্ছা, ম্যাগনেসিয়াম বলেছিলাম ক্লোরোফিলের মধ্যে থাকে, নাইট্রোজেন ক্লোরোফিলের মধ্যে থাকে, ঠিক আছে, কার্বনও থাকে, কিন্তু পটাশিয়াম থাকে না, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের জন্য আবশ্যক নয়? সূর্যালোক, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, না ক্লোরোফিল? হ্যাঁ, আবশ্যক নয়।
অক্সিজেন সালোক সংশ্লেষের জন্য আবশ্যক নয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া হওয়ার সময়কালে অক্সিজেনের মুক্তি ঘটে যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন হয় সেটা চলাকালীন অক্সিজেনের মুক্তি ঘটে। আর সালোক সংশ্লেষ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার মাধ্যমে তাদের নিজেদের খাদ্য উৎপাদন করে। আর এই প্রক্রিয়ার মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে জল এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এবং অক্সিজেন এবং গ্লুকোজ অণু নির্গত করে দেয়। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে কি হয়, উদ্ভিদের পাতার রং সবুজ হয়। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে সবুজ পদার্থ থাকে যাকে আমরা ক্লোরোফিল বলি। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে নেয়। ঠিক আছে, এগুলো সালোক সংশ্লেষ থেকে আলোচনার বিষয়বস্তু ছিল। যদি প্রশ্ন করা হয় কোন উদ্ভিদের কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে, কোন উদ্ভিদের কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে? মরুভূমি, ওক, আর্কিড, ক্যাকটাস, চিনকোনা। ক্যাকটাস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যাকটাসের পাতাগুলি কাটাতে পরিবর্তিত হয়। কাটাতে পরিবর্তিত, পাতাগুলি কাটায় পরিবর্তিত হয়। সবুজ কাণ্ডই সালোক সংশ্লেষ সহ পাতার দ্বারা সঞ্চালিত সমস্ত কার্য সম্পাদন করে থাকে। ক্যাকটাস গাছের সবুজ কাণ্ড কিন্তু ক্লোরোফিল থাকে সবসময়, মাথা রাখবে। আর পাতার পরিবর্তে কাণ্ড হচ্ছে ক্যাকটাস গাছের সালোক সংশ্লেষের কেন্দ্র। অন্য গাছগুলো কি পাতা, আর এখানে হচ্ছে কাণ্ডই কিন্তু সালোক সংশ্লেষের কেন্দ্র। ঠিক আছে, ফুসিফর্ম মূলের উদাহরণ দাও। ফুসিফর্ম মূলের উদাহরণ। মূলো, মূলো রাইট অ্যান্সার। ফুসিফর্ম মূলের উদাহরণ হচ্ছে মূলো, সঠিক অ্যান্সার। আর গাজর, গাজর কিসের উদাহরণ? গাজর হচ্ছে কনিক্যাল মূল। গাজর হচ্ছে কনিক্যাল মূল। ঠিক আছে, কনিক্যাল মূল, কনিক্যাল। ঠিক আছে, কনিক্যাল মূল। আচ্ছা, এই মটর হচ্ছে মটর 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 পর্বযুক্ত মূল। মটর হচ্ছে কি পর্বযুক্ত মূল। বুঝতে পেরেছো? আর যেটা রয়েছে সেটার নাম কি? সুগার বিট হচ্ছে নাপিফর্ম মূল। নাপিফর্ম নাপিফর্ম। ঠিক আছে, চলো। নিচের কোনটি থেকে বিলিরুবিন তৈরি হয়? কোনটা সঠিক অ্যান্সার? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, হিমোগ্লোবিনের লোহাযুক্ত প্রস্থেটিক গ্রুপ ভেঙে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় তাদের মধ্যে হচ্ছে হলুদ পিত্তরঞ্জক বিলিরুবিন হচ্ছে অন্যতম। ঠিক আছে, হলুদ পিত্তরঞ্জক বিলিরুবিন হচ্ছে অন্যতম। আর বিলিরুবিন বিজারিত হলে সবুজ বিলিভার্ডিন তৈরি হয়। বিলিরুবিন যখন বিজারিত হয়ে যায় তখন সবুজ বিলিভার্ডিন তৈরি হয়। আর মলমূত্রের রং হলুদ বিলিরুবিন এবং খয়েরি স্টারকোবিলিনের মিশ্রণে তৈরি হয়। মলমূত্রে যে রং থাকে না হলুদ রং, এটা হচ্ছে বিলিরুবিন এবং খয়েরি স্টারকোবিলিনের মিশ্রণে তৈরি হয়। যখন মলমূত্রের রং হয়ে হলুদ হয়ে যায় তখন বিলিরুবিন হয়, বিলিরুবিনের ফলে তৈরি হয়। এবং খয়েরি যেটা হয়, খয়েরি হচ্ছে স্টারকোবিলিনের মিশ্রণে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, বিলিরুবিন, ঠিক আছে, এটা মাথায় রাখবে।
ধাতুর অক্সাইড সাধারণত হয়ে থাকে দেখো ধাতব অক্সাইড হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ফটিক কঠিন পদার্থ যাতে একটা ধাতব ক্যাটায়ন এবং একটি অক্সাইড অ্যানিয়ন থাকে। ঠিক আছে, তারা সাধারণত ঘাঁটি তৈরি করতে জলের সাথে এবং লবণ তৈরি করতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। মাথায় রাখবে, অধিকাংশ অক্সাইড মাটিতে গঠিত হয়, আর এই অক্সাইড খনিজগুলি সাধারণত অক্সাইড, হাইড্রোক্সাইড, অক্সি হাইড্রোক্সাইড, হাইড্রেট অক্সাইড দ্বারা গঠিত হয়ে থাকে। ধাতুর অক্সাইড যেটা হচ্ছে সাধারণত ক্ষারীয় হয়ে থাকে সবসময়, এটা মাথায় রাখতে হবে। ধাতুর অক্সাইড কি হয়ে থাকে? ক্ষারীয় হয়ে থাকে। ঠিক আছে, ধাতুর অক্সাইড কি হয়ে থাকে? ক্ষারীয় হয়ে থাকে। যেসব ক্ষারক জলে দ্রবণীয় তাদেরকে কি বলা হয় বলতো? যেসব ক্ষারক জলে দ্রবণীয় তাদেরকে কি বলা হয়? ক্ষার বলা হয়, তাই তো। আবার যেসব যেসব ক্ষারক জলে অদ্রবণীয় তাদের কি বলা হয়? ক্ষারক বলা হয়, ক্ষারক বলা হয়, ক্ষারক। তারা কিন্তু ক্ষারক হলেও কিন্তু ক্ষার নয়, যারা হচ্ছে জলে অদ্রবণীয়। তাই বলা হয় যে সকল ক্ষারক ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই হচ্ছে ক্ষারক। কি বললাম? ধাতুর অক্সাইড সাধারণত ক্ষারীয় হয়ে থাকে। যেসব ক্ষারক জলে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলা হয়। আবার যেসব ক্ষারক জলে অদ্রবণীয় তাদেরকে কি, যেসব ক্ষারক জলে অদ্রবণীয় তারা ক্ষারক হলেও কিন্তু ক্ষার নয়। তাই বলা হয় সকল ক্ষারক ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই হলো ক্ষারক। ঠিক আছে, চলে যাও আরআরপি এএলপি এক্সামে প্রশ্ন ছিল যে অধাতু অক্সাইড সাধারণত কি হয়? অম্লীয় হয় না ক্ষারীয় হয় না অ্যামফোটেরিক হয় না নিরপেক্ষ হয়? অধাতু অক্সাইড সবসময় অম্লীয় হয়। অধাতু অক্সাইড সাধারণত অম্লীয় হয়, এটি জলের সাথে বিক্রিয়া করে একটি প্রোটন আর অক্সি অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দেয় এটি সবসময়। অধাতু অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে সবসময়। ঠিক আছে, যেমন ধরো CO2 + H2O, CO2 + H2O সমান কি হয়? সমান কি হয়? H2CO3। ঠিক আছে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, যদি প্রশ্ন করা হয় ধাতব অক্সাইডগুলি কি প্রকৃতির হয়? নিরপেক্ষ, অম্লীয়, মৌলিক, কোনটা? না, আমি তো এখানে অপশানে ক্ষারীয় দেই না, অপশানে চেঞ্জ করে দিয়েছি। ধাতব অক্সাইডগুলি কি প্রকৃতির হয়? নিরপেক্ষ, অম্লীয়, মৌলিক। দেখো পড়ানোর অপশানে কিন্তু তাই জন্য ডিটেলসে কেন পড়তে হয়। দেখো অক্সাইড হচ্ছে কি, অক্সাইড আগেই বলেছি, অক্সাইড হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ধাতু অধাতুর বিক্রিয়া দ্বারা গঠিত একটা যৌগ। ক্ষারীয় অক্সাইডগুলি কি কি আমি বলেছি, একটু নোট করে নাও। ক্ষারীয় অক্সাইড এটি হচ্ছে একটা জটিল রাসায়নিক পদার্থ। ঠিক আছে, যা হচ্ছে অ্যাসিড বা অম্লিক অক্সাইডের সাথে রাসায়নিক বিক্রিয়ায় একটি লবণ তৈরি করে এবং ক্ষার ও ক্ষারীয় অক্সাইডগুলির সাথে বিক্রিয়া করে না, যেমন কপার অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড। আর আম্লিক অক্সাইড এটি হচ্ছে একটা জটিল রাসায়নিক পদার্থ, অক্সাইড, যা ক্ষার বা ক্ষারীয় অক্সাইডগুলির সাথে রাসায়নিক বিক্রিয়ায় একটি লবণ তৈরি করে এবং অ্যাসিডিক অক্সাইডগুলির সাথে বিক্রিয়া করে না, যেমন কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড। আর অ্যামফোটেরিক অক্সাইড যেটা, এটি একটি জটিল রাসায়নিক পদার্থ। এছাড়াও অক্সাইড বা অ্যাসিড, ঠিক আছে, এবং ক্ষার বা ক্ষারীয় অক্সাইড দিয়ে রাসায়নিক বিক্রিয়াগুলি দ্বারা একটা লবণ তৈরি করে, যেমন হচ্ছে তামা, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম। আমরা যদি দেখি অক্সাইডের প্রকৃতি, যদি লক্ষ্য করি অক্সাইডের প্রকৃতি, অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির হয় সবসময়। অধাতব অক্সাইড হচ্ছে কি হয়? আম্লিক প্রকৃতির হয়। আর জলীয় দ্রবণগুলিতে তারা অ্যাসিড হিসাবে আচরণ করে এবং নীল লিটমাসকে লাল করে তোলে। ধাতুর অক্সাইডের জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। এখানে দেখো তুমি বলেছিলে না যে ধাতুর অক্সাইড হচ্ছে সবসময় ক্ষারীয় হয়। ঠিক আছে, ধাতুর অক্সাইড সবসময় ক্ষারিত হয়। ঠিক আছে, এবং জলীয় দ্রবণগুলিতে তারা লাল লিটমাসকে কি করে? নীল করে ক্ষার হিসাবে আচরণ করে।
ঠিক আছে, তাহলে প্রাথমিক জ্ঞানটা আমাদের কি, এখানে প্রাথমিক জ্ঞান এটাই নেওয়া উচিত যে ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির, ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির এবং অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির। ক্লিয়ার? ধাতব অক্সাইড কি, ক্ষারীয় প্রকৃতির, আর অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম ধাতব অক্সাইড, তাই। চলো, নিচের কোন মৌলের পারমাণবিক ভর সবচেয়ে কম? হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর সবচেয়ে কম, সঠিক অ্যান্সার। দেখো আরআরবি এলপি এক্সাম এসেছিল, যেখানে প্রশ্ন ছিল যে নিচের কোন মৌলের পারমাণবিক সবচেয়ে কম? হাইড্রোজেন, তাই তো? আচ্ছা, পারমাণবিক ভর হচ্ছে কি, পারমাণবিক ভর হচ্ছে মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টিকে বলা হয়। ঠিক আছে, পর্যায় সারণীতে হাইড্রোজেন কোন স্থানে আসে বলতো? প্রথম মৌল। পর্যায় সারণী দেখেছো, পর্যায় সারণী, সেখানে হাইড্রোজেন কিন্তু প্রথম মৌল। ঠিক আছে, আচ্ছা যদি প্রশ্ন করা হয়, যেমন এসএসসি জিডি কনস্টেবল এক্সাম এসেছিল, যে নিচের কোন মৌলটির পারমাণবিক ভর সবচেয়ে বেশি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সালফার। ক্যালসিয়াম। দেখো অন্য অন্য সকলের মধ্যে ক্যালসিয়ামের পারমাণবিক ওজন সর্বাধিক, 20 পারমাণবিক সংখ্যা, 20 পারমাণবিক সংখ্যা সহ ক্যালসিয়াম পর্যায় সারণীতে সি সি এ চিহ্ন দিয়ে উপস্থাপন করা হয়েছে। সি এ চিহ্ন দিয়ে ক্যালসিয়ামকে উপস্থাপন করা হয়েছে 20 পারমাণবিক সংখ্যা সহ। এটি পারমাণবিক ওজন প্রায় 40 গ্রাম পার মোল। মোল হচ্ছে 1। আর ক্যালসিয়াম হচ্ছে একটি অত্যাবশ্যক উপাদান, যা আমাদের হাড়কে শক্ত থাকতে সাহায্য করে এবং আমাদের লোডকে সমর্থন করতে সক্ষম করে। ক্যালসিয়াম আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা আমাদের শরীরের মাধ্যমে প্রেরণার সহায়তা করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আর ম্যাগনেসিয়াম, যেটা ম্যাগনেসিয়াম নোট করে নাও, ম্যাগনেসিয়াম হচ্ছে এর প্রতীক কি বলতো? ম্যাগনেসিয়ামের প্রতীক কি? ম্যাগনেসিয়ামের প্রতীক কি? এমজি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 × 0.305। চলে যাও ক্লোরিন। ক্লোরিনের প্রতীক, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। ক্লোরিনের পারমাণবিক ভর 35.45। সালফার, চলে যাও সালফারের প্রতীক, সালফারের পারমাণবিক সংখ্যা 16, এর পারমাণবিক ভর 32.06। এটা শেষ আজকে, চলো ক্লাসের আজকে শেষ, অঙ্কটা করে শেষ। কি হবে? অপশন অপশন সি। দেখো নিউটনের গতির সূত্র অনুসারে আমরা এটা কাজে লাগাবো। বুঝতে পেরেছো? গতির সূত্রটা বলো তো নিউটনের। বল কি? এফ, তাই তো? সমান কত? সমান কত? ভর কি হয়? এম।
গুণিত ত্বরণ, ত্বরণ কি এ, ঠিক আছে। এবার দেখো এফ সমান ভর কত দিয়েছে এখানে আমাদের, বস্তুর ভরের ওপর 20 নিউটন, তাহলে 20 এন। কত কেজি, 10 কেজি দিয়েছে, সরি ভর এখানে 20 দেয়নি, সরি আমার ভুল হচ্ছে, ভর তো 10 কেজি দিয়েছে, 10 কেজি দিয়েছে। তাহলে এম সমান 10 কেজি। তাহলে এস, এ বার করতে বলছে আমাদের, ত্বরণ বের করতে বলেছে, তাহলে এ সমান কত, আর বাই এম। তাহলে এ সমান আর এ কত ছিল, 20 ছিল না, 20 ছিল তো, সরি আর না, এন 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 কত ছিল, 20 ছিল, আর এদিকে 10 কেজি। তাহলে 10 দুগুণে 20, তাহলে 2 m, এটা অপশন ডি সঠিক অ্যান্সার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ সমান এটা, অপশন ডি সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, পিডিএফ যেরকম দিয়েছি হিস্টোরি জিওগ্রাফি ওরকম দিয়ে দেবো, আর বেশি নেই, 300টা বাকি। তারপর যে চাপ্টারগুলো বাকি রয়ে যাবে আলাদা, 280টার মতো, 280টার মতো হতে যায়, আর 20টার মতো, তিন চারটা, চারটার মতো ক্লাস হলে, তিনটার মতো ক্লাস হলে হয়ে যাবে, তখন একসঙ্গে দিয়ে দেবো আর কি। সেটার জন্যে, সেটা, ঠিক আছে ঠিক আছে। এটা কি, সংস্কৃত তাই তো, ঠিক আছে। ঠিক আছে, সেটের ব্যাচ আমাদের নেই, তবু দেখছি আমি কি করা যায়, দেখায়। হ্যাঁ, প্যাটার্ন, প্রশ্ন যদি থাকে আমি দিয়ে দেবো, পিডিএফ যদি থাকে দিয়ে দেবো। হ্যাঁ, না না, এখনো বেরায়নি।